আমি উবুর হয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার পাছা বরাবর কে যেন লাঠি দিয়ে সজোরে বাড়ি মারলো। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি লাফ মেরে শোয়া থেকে উঠে বসে গেলাম। এত রাত্রে আমার পাছায় বাড়ি মারলো কে? এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখলাম না। বুকের মধ্যে থুতু ছিটালাম। চারিদিকে শুনশান নীরবতা। মনে মনে ভাবলাম, কদিন আগে মুন্নার সাথে আমার নতুন প্রেম হয়েছে। সারাক্ষণ মুন্নাকে নিয়ে আজে বাজে চিন্তা করি। তাই হয়তো বা ঘুমের ঘরে মনে হলো কে যেন আমার পাছা বরাবর বাড়ি মারলো। থাক, আমি ঘুমিয়ে পড়ি। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। মুন্নার কথা ভাবতে লাগলাম। তার হাসিটা চমৎকার, এখনো চোখে লেগে আছে। বিশেষ করে যখন আমাদের প্রথম পরিচয়। এরপর মুন্না আমাকে নিয়ে ইফতি কফি হাউসে আসলো। তখন আমি আর চোখে তার মুখের দিকে তাকিয়েছিলাম। আমার চোখে চোখ পড়তেই সে একটা মুচকি হাসি দিল। আমি লজ্জা পেয়ে তাকে জিজ্ঞাসা করলাম, এভাবে হাসছেন কেন? আপনাকে দেখে আসছি। আমাকে দেখে হাসার কি আছে? আমি কি চিড়িয়াখানার জন্তু? তা হবেন কেন? ভাবছি কত সহজেই না আপনাকে পেয়ে গেলাম। মনের জমিন খালি ছিল তাই দিলাম। সেদিনের পর থেকে তার সাথে একটু একটু করে আমার সম্পর্ক গভীরে চলে গেল, কিন্তু তার হাসিটা এখনো আমার চোখে লেগে থাকে। এসব ভাবতে ভাবতে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। ঘড়িতে তখন রাত 3টা বাজে। আবারও অঘোর ঘুমে আমার চোখ লেগে আসলো। এবার আমি চিত হয়ে শুয়েছিলাম। সাথে সাথে খেয়াল করলাম এবারও আমার লজ্জা স্থান বরাবর কে যেন শক্ত লাঠি দিয়ে সজোরে বাড়ি মারলো। এবারের বাড়িটা গতবারের চাইতে আরো বেশি জোরে ছিল। মনে হলো আমার লজ্জা স্থান সহ সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। আমি হাত দিয়ে জায়গা বরাবর চেপে ধরলাম। প্রচন্ড ব্যথা পেয়েছি। এবার আমি নিশ্চিত হয়েছি সত্যি সত্যি কেউ আমাকে লাঠি দিয়ে পেটাচ্ছে। আমি তাড়াতাড়ি খাট থেকে নেমে দরজার দিকে গেলাম। দরজায় হুক লাগানো। জানালার দিকে তাকালাম। জানালার পর্দা সহ সব ঠিক আছে। খাটের নিচে তাকালাম, সেখানেও কেউ নেই। বাথরুমে গিয়ে দেখলাম বাথরুমেও কেউ নেই। তাহলে আমার লজ্জা স্থান বরাবর বাড়িটা মারলো কে? কয়েকদিন আগে আমাদের বাসায় আপা এবং দুলাভাই বেড়াতে এসেছে। আমাদের ঘরে একটা কাজের ছেলে আছে, আর আছে আমার বাবা, মা এবং আপা দুলাভাই। এছাড়া আর কেউ নেই। তাহলে আমাকে বাড়িটা দিচ্ছে কে? ব্যাপারটা নিশ্চিত হবার জন্য আমি দরজা খুলে রুমের বাহির হলাম। দরজার সামনে এসে ভাবলাম আগে দুলাভাইয়ের রুমের দিকে গিয়ে দেখি দুলাভাই এমনটি করছে না তো। কারণ গতকাল আমি যখন গোসল করে বাথরুম থেকে বের হচ্ছিলাম তখন দুলাভাই বাথরুমের সামনে আমার মুখোমুখি হলেন। ছোট থেকে খেজুর গাছের মতো পরিচর্যা করে বড় করলাম আমি, আর কলসিতে যখন রস টইটুম্বুর হলো আর তখন রস খেতে চলে আসবে অন্য মালি, আমি তখন দুলাভাইকে ঠাট্টা করে বললাম, আপার রস খেয়ে কি আপনার মন ভরে না? আবার শালির কলসির দিকে নজর দেন। দুলাভাই তখন বলেছিল, এক কলসির রস আর কতদিন ভালো লাগে? নতুন গাছের নতুন রসে মন ভরাতে পারলে ভালো লাগতো। এমন সময় মা এসে বলল, কি ব্যাপার শালি দুলাভাইয়ের মাঝে কি নিয়ে কথা হচ্ছে? দুলাভাই কিছুটা লজ্জা পেয়ে গেল। আমি তখন আম্মুকে বললাম, তোমাদের বাসার জামাইয়ের নাকি নতুন রস খেতে ইচ্ছা করছে। আমার আম্মু সহজ সরল মানুষ, অত শত বোঝেন না, তাই বলে দিল, তোর বাবাকে আজই বলে দিব যেখান থেকেই পারুক জামাইয়ের জন্য যেন খেজুরের রস নিয়ে আসে। আমাদের এদিকে খেজুরের রস তালের রস কিছুই পাওয়া যায় না, অনেক দূরে গিয়ে আনতে হয়। তবু জামাই খেতে চেয়েছে বলে কথা। জামাই বাবা, তুমি একদম টেনশন করো না, তোমার শ্বশুরকে দিয়ে আমি খেজুরের রস আনাচ্ছি। আমার তখন মায়ের উপর রাগ উঠলো। ওনার মেয়ের জামাই কোন রস চাচ্ছে আর উনি কোন রসের কথা বলছে। তাই আর ওখানে এক মুহূর্ত দাঁড়ালাম না, নিজের রুমের দিকে চলে আসলাম। যাই আগে দুলাভাই কোথায় সেটা দেখে আসি। এমনও তো হতে পারে দুলাভাই আমার কাছে সুযোগ না পেয়ে আমার সাথে দুষ্টামি করছে। তাই আমি পা টিপে টিপে দুলাভাই আর আপুর রুমের দিকে গেলাম। রুমের দরজা ফাঁক করে মাথাটা ঢুকিয়ে দিলাম। দেখলাম দুলাভাই আপাকে বলছে, তোমার বাপের বাড়িতে আসলে তুমি আমাকে আদর সোহাগ কিছুই করো না। এত বেশি আদর সোহাগ করলে হবে না। বাপের বাড়িতে এসে ফজরে গোসল দেখলে সবাই কি মনে করবে? হ্যাঁ, যা মনে করবে করো, তাতে আমার কি? আমি তো আর অন্য কারো বউ নিয়ে ঘুমোচ্ছি না। প্লিজ লক্ষ্মীটি, আজকে না করো না। আচ্ছা ঠিক আছে বাবা, দরজাটা লক করে এসো। দুলাভাই বিছানা থেকে উঠতে যাচ্ছিল, এমন সময় আমি সরে গেলাম। দুলাভাই ও আপাদের রুমের দরজার বাইরে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম। আপা যেহেতু জেগে আছে তাহলে দুলাভাইয়ের বের হবার কোনো চান্সই নেই। তাহলে আমার জায়গা বরাবর বাড়িটা মারলো কে? হঠাৎ মনে পড়লো কাজের ছেলে ফাহিমের কথা। নাকি ফাহিমে কাজটা করেছে? করলেও করতে পারে, ছেলেটা তেমন সুবিধার না। ছোটবেলায় ঠিক ছিল, যখন একটু বড় হতে লাগলো তখন তার দৃষ্টিও পাল্টাতে লাগলো। কিছুদিন আগের ঘটনা, আমি কলেজ থেকে এসে দেখি ফাহিম আমার রুম ঝাড়ু দিচ্ছিল। কলেজ ব্যাগটা খাটের উপর রেখে কাপড় চেঞ্জ করার জন্য বাথরুমে ঢুকলাম। ফাহিম ঝাড়ু দিতে দিতে একটা সময় গিয়ে বাথরুমের দরজার ফাঁক দিয়ে উকি দিতে লাগলো। এমন সময় আমার মা আমার রুমে এসে দেখে ফাহিম বাথরুমের দিকে উকি দিচ্ছে। মা জিজ্ঞাসা করলো, কিরে ফাহিম, ওখানে কি দেখছিস? কিছু না, মানে হয়েছে কি? কিরে তুই আমতা আমতা করছিস কেন? সত্যি করে বল, তুই বাথরুমে উকি দিয়ে কি দেখছিস? সত্যি বলছি, আমি কিছু দেখছি না। এমন সময় আমি বাথরুম থেকে কাপড় চেঞ্জ করে বের হতেই মা আমাকে দেখে বলল, ও বুঝতে পেরেছি, তুই বাথরুমে উকি দিয়ে কি দেখছিলি। কি হয়েছে মা? তুই যখন বাথরুমে কাপড় চেঞ্জ করছিলি এই হারামজাদা দরজার ফাঁক দিয়ে উকি দিচ্ছিল। মা, আমি তোমাকে অনেকবার বলেছি ফাহিমের নজর খারাপ, ওকে এক্ষুনি বিদায় করে দাও। সাথে সাথে ফাহিম একবার আমার মায়ের পা আর একবার আমার পা ধরে কান্নাকাটি করতে লাগলো। বলতে লাগলো, খালাম্মা, আমার এইবারের মতো মাফ করে দেন,
আমি ভবিষ্যতে কোনোদিন আর এমন ভুল করুম না। সেদিন মা ফাহিমকে ক্ষমা করে দিয়েছিল, নিশ্চয়ই সে প্রতিশোধ নেওয়ার জন্য আজকে সুযোগ বুঝে আমার জায়গা বরাবর বাড়ি দিচ্ছে। গিয়ে দেখি হারামজাদা জেগে আছে কিনা। আমি পা টিপে টিপে ফাহিমের রুমের দিকে যেতে লাগলাম। ফাহিমের রুমে এসে দেখলাম ফাহিম নাক ডেকে ঘুমোচ্ছে। ওর ঘুমের অবস্থা দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে। তাহলে ফাহিমও না, কিন্তু আমার জায়গা বরাবর বাড়ি দিচ্ছে কে? মনে হচ্ছে আমার কোথাও ভুল হচ্ছে। আমি এ যুগের মেয়ে, তাই ভূত পেত নিয়ে বিশ্বাস করি না। এমনও তো হতে পারে এটা আমার হ্যালোসিনেশন। ভাবতে ভাবতে আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। সম্ভবত মুন্নাকে নিয়ে বেশি ভাবছি তো, তাই এমন হচ্ছে। সত্যি আমার প্রেমিকটা চমৎকার। তার সে মায়াবী হাসি এখনো আমার ঠোঁটে ভাসছে। কি মিষ্টি করে হাসে। ভাবতে ভাবতে আমার চোখের কোণায় ঘুম চলে এলো। এমন সময় আবারও আমার জায়গা বরাবর বাড়ি দিতে গেলে আমি সেই অমানুষটার হাত ধরে ফেলি। একটা শক্ত লাঠি, একটা পুরুষের হাত, খুব শক্ত হাতটা। আমি আস্তে আস্তে তার চেহারার দিকে তাকাতেই চমকে উঠলাম। হ্যালো বন্ধুরা, জায়গা বরাবর লাঠি দিয়ে কে বাড়ি মারে সেটা যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে গিয়ে দ্বিতীয় পর্ব চাই লিখুন। আমরা আপনার মূল্যবান কমেন্টের উপরে ভিত্তি করে আগামী পরশু ঠিক এই টাইমে এই পেজে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।